আজকেও আবার হাইকোর্টে একজন মামলা করেছে। দেখুন, মামলা যে কেউ যে কারোর বিরুদ্ধে করতে পারে, কিন্তু মামলায় কি হচ্ছে সেটাই হচ্ছে বড় জিনিস। এর আগেও দেখেছি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস রোকার জন্য একজন মামলা করেছিল। পত্রপাঠ কিন্তু মহামান্য হাইকোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে। মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা বৈধ জায়গায় বৈধভাবে যে কেউ করতে পারে, সেখানে কোনো আপত্তি বা অসুবিধা বা কারোর কোনো রকম হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না। যদি ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে সেখানে কোনো অন্যায়ভাবে জবরদস্তিমূলকভাবে কারো জায়গা দখল করে বা জোর করে কিছু করছে কিনা। ফলে বৈধ জায়গার উপরে বৈধভাবে কেউ ধর্মস্থান তৈরি করে, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান তার সে সমস্ত অধিকার দিয়েছে। ফলে সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আজকেও আবার হাইকোর্টে একজন মামলা করেছে, কিন্তু ব্যাপারটা মামলা করলেও আর তাতেই কিছু হয়ে গেল এমনটি নয়। জনস্বার্থ মামলা সে করতেই পারে, কিন্তু আমি মনে করি সেখানে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, হুমায়ুন কবির তিনি অবশ্যই রাজনীতিবিদ, ফলে তার রাজনৈতিক লড়াই, রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক স্বার্থ অবশ্যই তিনি বিবেচনা করেই তিনি পথ চলবেন সেখানে। কিন্তু তিনি যে বাবরি মসজিদের যে ডাক দিয়েছেন, সেটা সাধারণ মানুষের আবেগ রয়েছে, সেখানে সাধারণ মানুষের সমর্থন রয়েছে, সাধারণ মানুষের ভালোবাসা রয়েছে। ফলে সেই কারণে সাধারণ মানুষ তারা সবাই কিন্তু সেই হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, সেখানে তারা কিন্তু জড়ো হচ্ছে, তারা সমর্থন দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, চাঁদা দিচ্ছে, এবং বিভিন্নভাবে তারা এই বাবরি মসজিদ যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণ হয় তার জন্য তারা সমস্ত রকম কিছু সাহায্য বা সহযোগিতা করতে তারা তৎপর। এবং আপনারা জানবেন এবং মানবেন যে বাবরি মসজিদের শিলান্যাসের পরেই যে প্রথম শুক্রবার ছিল, সেখানে শুক্রবারের কিন্তু এখনও মসজিদ হয়নি, কোনো রকম কিছু হয়নি। খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় সেখানে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য। বাবরি মসজিদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বিভিন্নজন বিভিন্ন রকম ফতোয়া দিতেন, সাধারণ মানুষ সেসব ফতোয়াতে কর্ণপাত করেনি। তারা বাবরি হতে চলেছে সেই জায়গায়, সেই মাটিতে, সেই মাঠে তারা জমায়েত হয়ে শুক্রবারের নামাজ আদায় করেছেন। ফলে সাধারণ মানুষের আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে সেখানে। জোর করে, চালাকি করে, ভণ্ডামি করে কোনো সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি তারা যদি চেষ্টা করতেই পারে, কিন্তু আশা করি তারা সফল হবে না। রাজ্য সরকার জনগণের ট্যাক্সের পয়সায় তারা বিভিন্ন জায়গায় মন্দির করছে। তো হুমায়ুন কবির তিনি এবং তার কমের পয়সায় যদি একটা মন্দির, দেখুন, ভারতবর্ষের সংবিধানের যে আর্টিকেল 27 সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের সব ধর্ম বর্ণের মানুষ তারা ট্যাক্স দেয়। আজকের আপনি যে পোশাকটা পরে আছেন, জামাটা পরে আছেন, তাদের ট্যাক্স দিতে হয়েছে। আমরা যে প্রত্যেকটা জিনিস কিনি প্রত্যেকটাতে আমাদের ট্যাক্স দিতে হয়। ফলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ভারতবর্ষ যেহেতু সেকুলার রাষ্ট্র, ফলে কোনো নির্দিষ্ট ধর্মস্থান তৈরি বা কোনো রকম মেরামত বা কোনো রকমভাবে কোনো রকম অর্থ সাহায্য করা যায় না। যদি করা হয় সেটা সংবিধান বিরোধী, সেটা আইন বিরুদ্ধ কাজ। ঘুরপথে বিভিন্ন রকম চালাকি করে কাগজে কলমে অন্য কিছু দেখিয়ে হয়তো সে পার পেয়ে যাচ্ছে, কিন্তু এগুলো সবটাই হচ্ছে বেআইনি, সংবিধান বিরোধী কাজ। আর সংবিধান মেনে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা যে কেউ যে কোনো বৈধ জায়গায় করতে পারে, সেখানে কোনো আপত্তি নেই। এবং হুমায়ুন কবির যেটা করেছেন সেটা সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্য চেয়েছেন, কিউআর কোড দিয়েছেন এবং বিভিন্নভাবে অর্থ পৌঁছবার ব্যবস্থা করেছেন। সাধারণ মানুষ কিন্তু ঢেলে তাকে সাহায্য করছেন বাবরি মসজিদের ব্যাপারে। বাবরি মসজিদ তো শুধু একটা মসজিদ ছিল না, বাবরি মসজিদ হচ্ছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার প্রতীক ছিল। বাবরি মসজিদকে অন্যায়ভাবে শহীদ করেছে কিন্তু সমাজবিরোধী দেশদ্রোহী শক্তি, যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ধর্মে ধর্মে সংঘর্ষ লাগাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়, সেই শক্তি বাবরি মসজিদ ভেঙেছিল। কিন্তু সেই বাবরি মসজিদকে স্মরণ করে আজকে যদি একটা মসজিদ হয়, সেখানে কারোর আপত্তি বা অসুবিধে থাকার কথা নয়। তারপরে যারা হুমকি ছাড়ছে বিভিন্ন রকমভাবে, বড় বড় কারো হুমায়ুন কবিরের মাথার দাম ঘোষণা করছে, তাদেরকেই রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এটা দেশের একজন নাগরিক, সেটা মন্দির বা মসজিদ বা গির্জা বা গুরুদ্বারা যদি বৈধভাবে, বৈধ সরকারের যে নির্দিষ্ট জায়গা থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট অর্থ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে সেখানে মসজিদ করবে বা মন্দির করবে বা গির্জা করবে, কারোর আপত্তি থাকে না, থাকতে পারে না। সেটা অন্যায়, সেটা যারা করছে বিরোধিতা তারা অন্যায় করছে, তারা ভুল করছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় মন্দির করছেন, আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো হুমায়ুন কবির করলে তাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে, এটা কেমন? এটাই তো ব্যাপারটা হচ্ছে আজকে মমতা ব্যানার্জি তিনি তো কোনো ধর্মীয় পুরুষ নন বা ধর্মীয় কোনো সংগঠনের তিনি নেতা নন, তিনি একটি রাজনৈতিক দলের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান। ফলে তিনি আজকের আপনারা না বললেও জগন্নাথ মন্দির তৈরি করছেন রাজকোষের পয়সা নিয়ে, সরকারি সম্পত্তি 1 টাকায় তিনি 700 কোটি টাকার সম্পত্তি শিলিগুড়িতে হস্তান্তর করছেন, তিনি আপনার দুর্গাঙ্গনের নামে 215 কোটি টাকার সম্পত্তি সরকারি সম্পত্তি তিনি কারোর হাতে তুলে দিচ্ছেন। ফলে এটা তিনি কিন্তু যেটা করছেন মূলত তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক লাভ, রাজনৈতিক ফায়দার কারণে এবং রাজনৈতিক ক্ষমতা দখল বা ক্ষমতা দখলে রাখার জন্যেই তিনি করছেন। আর হুমায়ুন কবির তারও একটা রাজনৈতিক স্বপ্ন আছে, তার একটা রাজনৈতিক দর্শন আছে এবং তিনি এই মুহূর্তে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক এবং তাকে রাজনৈতিকভাবে বা রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য তাকে একটা ইস্যু বেছে নিতে হবে। সে বাবরি মসজিদের ইস্যু বেছে নিয়েছে, সাধারণ মানুষের সমর্থন এবং সহযোগিতা তিনি মানে দারুণভাবে পাচ্ছেন এবং সেই কারণে একজনেরটা আমারটা আমি বলবো ঠিক করছি আর অন্যেরটা ভুল বলবো, সেটা আমার বোধহয় স্ববিরোধী, সেটা কখনোই কাম্য নয়। আমার বোধ হয় যারা আজকের বিরোধিতা করছে বা যারা আজকের হুমায়ুন কবির বিজেপিতে গেছিল, বিজেপিতে গিয়ে কী বলেছিল সেগুলো দেখাচ্ছে, কিন্তু হুমায়ুন কবির 19 সালে বিজেপিতে গেছিল, আবার 20 সালে যখন তৃণমূলে ফিরে আসে তখন তো সেই ভিডিও বা সেই সমস্ত বক্তব্যগুলো তৃণমূলের নেতাকর্মীদের কাছে ছিল, তখন তারা কেন সে হুমায়ুন কবিরকে তাকে দলে নিয়েছিল? ফলে রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু চিরস্থায়ী শত্রু বলে কিছু হয় না। আজকে যে চোখের বালি কাল সকালে চোখের মণি, আজকে যে চোখের মণি কাল সকালে হবে চোখের বালি। ফলে রাজনীতির পান্ডারা, রাজনীতির নেতারা মানে বিভিন্ন বিষয়ে রাজনীতি করে, তো ফলে যার রাজনীতির যে কৌশল যত শক্তিশালী, যত মজবুত, যত দৃঢ় হবে, সে রাজনৈতিকভাবে তত বেশি এগোবে এবং ফায়দা পাবে, এটাই বিশ্বাস। যারা এই মামলা করছে, যারা বলছে অভিযোগটা, তারা বলছে যে বাবরি মসজিদের নামে করা যাবে না, এমনি আপনারা অন্য কেন বাবরি মসজিদের নামে করা যাবে না কেন? আমি কোন নামে করব, কার নামে করব সেটা, এটাকে যদি বলি ওসামা বিন লাদেন তিনি একটা জঙ্গি ছিল তার নামে করছি তাহলে ভাবা যেত, বা আজমল কাসব তিনি একটা অভিযুক্ত আসামি বা সাজাপ্রাপ্ত আসামি তার বিরুদ্ধে নামে করছি তা নয়। বাবর একজন মুঘল সম্রাট, তিনি এই ভারতবর্ষের মাটিতেই শুয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। হয়ে গেছে, ভারতবর্ষ থেকে তারা লুট করে নিয়ে যায়নি, তারা ভারতবর্ষে এসছেন, ভারতবর্ষকে তাকে আপন করে নিয়েছেন, ভারতবর্ষের মানুষজনদেরকে আপন করে নিয়েছেন এবং ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন, শক্তিশালী করেছেন, ভারতবর্ষের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন এবং তারা এই ভারতবর্ষের মাটিতেই তারা মরে যাবার পরে তারা শায়িত রয়েছেন। ফলে সেই বাবর একটা ঐতিহাসিক চরিত্র এবং তিনি তার আসলে তিনি বাবরি মসজিদের তিনি সম্রাট ছিলেন, কিন্তু তার যে সেনাপতি বাকি, সেই বাকি তিনি এটা করেছিলেন, মানে উদ্যোগ নিয়ে সমস্ত কাজটা করিয়েছিলেন বাবরের নামে। ফলে সেই মসজিদের স্মৃতি রক্ষার্থে আজকের আমার বোধ হয় শুধু হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদে করছে, বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে একটা করে হওয়া দরকার, যাতে ব্যাপারটা সাম্প্রদায়িক শক্তি ধাক্কা খায় যে কোনো একটা মসজিদ জোর করে ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু সব জায়গায় সব সময় সেটা সম্ভব নাও হতে পারে।